আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আছি আলী স্যার তোমাদের সাথে। তোমাদের আনন্দ পাঠের যে কিং লেয়ারের যে গল্পটি আছে সেই গল্প নিয়ে আমরা একটু পড়াশোনা করব এবং তোমাদের পরীক্ষার জন্য যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেগুলো হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দেওয়ার ট্রাই করব। দেখো, আমাদের গল্পটার নাম হচ্ছে কিং লেয়ার। তোমরা জানো কিং বলা হয় মূলত রাজাকে, ঠিক আছে? আর লেয়ার হচ্ছে একজন মানুষের নাম যিনি হচ্ছে রাজা ছিলেন, ঠিক আছে? তো কিং লিয়ার মানে রাজা লেয়ারের গল্পটা, এই গল্পটি লিখেছিলেন হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার, যিনি হচ্ছে পৃথিবী বিখ্যাত একজন কবি, সাহিত্যিক, নাট্যকার তথা একজন লেখক ছিলেন। এবং এই গল্পটিকে আমাদের বাংলা ভাষায় রূপান্তর করেছেন জাহানারা ইমাম নামে আরেকজন বিখ্যাত লেখক। তো দেখো, এই গল্পটি খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় একটি গল্প, যেটা হচ্ছে তোমাদের আমাদের প্রত্যেকের জীবনের সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে সম্পর্কিত হবে এবং এখানে একটা শিক্ষা আছে আর এই শিক্ষাটা আমরা গল্প থেকে পাবো, বুঝছো? আমি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদেরকে দাগ দিয়ে দেখাবো। নিশ্চয়ই তোমরা স্ক্রিনটা ঠিক ভালো করে দেখতে পাচ্ছ। একই সাথে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমি তোমাদের একটু দাগ দিয়ে দেখাবো। হ্যাঁ, চলো তাহলে আমরা মূল গল্পে যাই। যেখানে লেখা আছে যে ব্রিটেনের রাজা লিয়ার বৃদ্ধ হয়েছেন। এই যে আমরা কিং লিয়ার বলছিলাম, কিং মানে হচ্ছে রাজা আর লেয়ার হচ্ছেন মূলত উনি ওই ব্যক্তির নাম ছিল আর কি। তিনি কোথাকার রাজা ছিলেন? ব্রিটেনের রাজা ছিলেন। ওকে, তাহলে ব্রিটেনের রাজা বৃদ্ধ হয়েছেন, কিং লিয়ার অথবা রাজা লেয়ার বৃদ্ধ হয়েছেন। তিনি স্থির করেছেন তার রাজ্য তিন ভাগে ভাগ করে তিন মেয়েকে দান করবেন। তার মানে তার কয়জন মেয়ে ছিল? তিনজন মেয়ে ছিল। সেই মেয়েদের মধ্যে তার রাজ্যকে তিনি ভাগ করে দিতে চেয়েছেন, ঠিক আছে? বড় দুই মেয়ে হচ্ছে, একজনের নাম হয়েছে গনেরিল আর একজনের নাম হয়েছে কি? রিগান। এই দুজনের বিয়ে হয়েছে কার সাথে? আলবেনির ডিউক ও কর্নওয়ালের ডিউকের সঙ্গে। এই যে ডিউক শব্দটা, ডিউক মানে হচ্ছে ধরো রাজ পরিবারের সদস্য কিংবা অভিজাত শ্রেণী থাকে না, ওই শ্রেণীদের সদস্য যারা, তাদেরকে ডিউক বলা হয় আর কি, ঠিক আছে? তাহলে দুজন ডিউকের সাথে ওনার বড় দুই মেয়ে গনেরিল এবং রিগানের বিয়ে তিনি দিয়েছেন, ঠিক আছে? আচ্ছা, ছোট মেয়ে আছে, সেই মেয়ের নাম হচ্ছে কর্ডেলিয়া। সে এখনো কুমারী, মানে তার এখনো বিয়ে হয় নাই। তার মানে আমাদের এমসিকিউতে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কিং লিয়ারের কয়জন মেয়ে ছিলেন? আমরা দেখলাম তিনজন মেয়ে, ঠিক আছে? তারপরে যদি প্রশ্ন আসে যে বড় দুইজন মেয়ের নাম কি ছিল, একটা ছিল এই যে দেখো আমি দাগ দিয়ে রাখছি আগেই, গনেরিল, আরেকজন নাম কি? রিগান। এবং ছোট মেয়ের নাম কি? কোর্ডে লিয়া। ওকে, আচ্ছা। তারপরে চলো আমরা দেখব যে ফ্রান্সের রাজকুমার এবং বার্গান্ডির ডিউক, এই দুজন কোর্ডেলিয়ার পানিপ্রার্থী হয়ে এসেছে। কোন দুজন? ফ্রান্সের রাজকুমার, ঠিক আছে? আর একজন হচ্ছে বার্গান্ডির ডিউক। এই দুজন ব্যক্তি কোর্ডেলিয়া মানে রাজার ছোট মেয়ের পানিপ্রার্থী হয়ে ব্রিটেনে এসেছেন। পানিপ্রার্থী মানে কি তোমরা বুঝো? পানি প্রার্থী, প্রার্থী মানে তো বোঝো কোনো কিছু প্রত্যাশী, আর পানি প্রার্থী মানে হচ্ছে ধরো তোমাদের বাসায় আমাদের বাসায় হচ্ছে অনেক সময় যখন হচ্ছে বিবাহযোগ্য পাত্রী অথবা পাত্র থাকে, তাকে দেখার জন্য হচ্ছে অন্য আরেকটি পক্ষ আসে না? তো বিবাহযোগ্য পাত্রী অথবা পাত্রকে দেখতে যারা আসে তাদেরকে পানি পাড়তে বলা হয়। ওকে, যেমন ধরো হচ্ছে ওই যে লেয়ারকে বিয়ে করতে যারা আসছে তাদেরকে কি পানি পাড়তে বলা হয়েছে মূলত। ওকে, আমি সহজ করে বললাম। তারপরে দেখো, রাজা লিয়ার তার রাজ দরবারে আজ সবাইকে ডেকেছেন। তিন মেয়ে, দুই জামাই এবং কর্ডেলিয়ার দুই পানিপ্রার্থী বা কর্ডেলিয়াকে বিয়ে করতে যারা চাচ্ছে এরকম দুজন যারা আসছে তাদেরকেও ডাকছেন। একই সাথে গ্লস্টারের আর্ল, ক্যান্টেল আর্ল এবং আরো অনেকের উপস্থিত হয়েছেন। অর্থাৎ রাজার আশপাশে যারা থাকে তিনি সবাইকেই কি করছেন? ডেকেছেন। ওকে, তারপরে দেখো, রাজা সবাইকে উদ্দেশ্য করে বললেন, বৃদ্ধ বয়সে, এই যে এই কথাটুকু তিনি বলছেন যে বৃদ্ধ বয়সে রাজ্য শাসনের জকি ঝামেলা আমার আর ভালো লাগে না। ওকে, আমার কন্যা জামাতাদের উপর এই ভার ছেড়ে দিয়ে আমি শান্তিতে শেষ দিনের প্রতীক্ষায় থাকতে চাই। এখান থেকে তোমাদের প্রশ্ন এমসিকিউ বা সিকিউ অথবা এসকিউ কিন্তু আসতেই পারে। হ্যাঁ, এই কথাটুকু ভালো করে মনে রাখবা যে বৃদ্ধ বয়সে রাজ্য শাসনের জকি ঝামেলা। কি ঝামেলা? জকি ঝামেলা। একটু কিছুটা নতুন শব্দ তোমাদের আমাদের জন্য। আমরা সাধারণত কি বলি? যায় ঝামেলা, কিন্তু উনি বলছে জকি ঝামেলা। এই জকি ঝামেলা আমার আর কি ভালো লাগে না। ওকে, আচ্ছা। তার জন্য তিনি কি তার যে মেয়ে যারা আছে এবং মেয়ের জামাতা বা মেয়ের স্বামী যারা আছে অর্থাৎ জামাতাদের উপর কি তিনি রাজ্যের দায়িত্ব ছেড়ে দিতে চাচ্ছেন।
তারপরে তিনি বললেন যে এখন আমি আমার কন্যাদের মুখ থেকে শুনতে চাই আমাকে কে কতখানি ভালোবাসে। ঠিক আছে, আচ্ছা, প্রথমে গনেরিলের কথা আসলো যে গনেরিল তুমি আমার বড় মেয়ে, তুমিই প্রথমে বলো। গনেরিল বলল, পিতা, আপনার প্রতি আমার ভালোবাসা আমি কথায় প্রকাশ করতে অক্ষম। ওকে, এই পৃথিবীতে যা কিছু মহান সুন্দর, জীবনে যা কিছু কাম্য ও আরাধ্য, সবকিছুর চেয়ে, আমার এই দু চোখের জ্যোতির চেয়ে, আমার সমগ্র জীবনের চেয়ে আপনাকে ভালোবাসি। এই সুন্দর করে গনেরিল তথা রাজার বড় মেয়ে তার বাবার প্রতি কি সে ভালোবাসা প্রকাশ করলো। ঠিক আছে, এই শব্দগুলো মোটামুটি আমাদের বাংলা শব্দে আছে, মোটামুটি তোমরা বুঝতে পেরেছো। এখানে তিনি আমরা যেইভাবে ভালোবাসা প্রকাশ করি সেইভাবেই তিনি কি বাবার প্রতি ভালোবাসাটা প্রকাশ করেছেন। ওকে, আচ্ছা, তারপরে তোমরা দেখো বড় মেয়ের কথা শুনে রাজা বললেন, কর্ডেলিয়া তুমি তাহলে কি করবে? হ্যাঁ, বড় বোনের কথা শুনে কর্ডেলিয়া অর্থাৎ রাজার যে ছোট মেয়ে ছিল কর্ডেলিয়া, সে তার বড় বোন যে এত সুন্দর করে আবেগ মিশিয়ে ভালোবাসার কথা প্রকাশ করছে, এইটা শুনে কর্ডিয়া তার নিজেকে বলছে, কর্ডিয়া তুমি কি করবে, কর্ডেলিয়া তুমি কি করবে? তুমি তো অমন করে ভালোবাসা কথা মুখ ফুটে বলতে পারবে না, ভালোবেসে নীরবেই থাকো তুমি। অর্থাৎ তার নিজেকে বলতেছে আর কি যে তুমি তো, আমি তো এইভাবে ভালোবাসার কথা বলতে পারি না, আমি নীরবেই থাকতে পছন্দ করি, তাহলে আমি কিভাবে ভালোবাসার কথা বাবাকে বলতে পারবো। ওকে, তারপরে দেখো গনরিলের কথা শুনে রাজা খুব সন্তোষ প্রকাশ করে তাকে রাজ্যের সেরা 1/3 দান করে দিলেন। তার যে 3 মেয়ে ছিল, 3 মেয়ের মধ্যে রাজ্যকে তিনি 3 ভাগ করে সেখানকার সেরা যে অংশটি ছিল সেই অংশটি কি বড় মেয়েকে তিনি দান করে দিলেন। ওকে, তারপরে দেখো আসলো মেজো মেয়ে। মেজো মেয়েকে জিজ্ঞাসা করলেন, এবার তুমি বলো, তুমি কি বলো? রিগান বলল, আমার বড় বোন দেখি আমার মনের কথা সব বলে দিয়েছে, তবে একটা কথা সে বলতে পারেনি, তা হলো আপনার ভালোবাসা ছাড়া আমার জীবনে অন্য সব সুখ আনন্দ তুচ্ছ। এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় আসতেই পারে যে আহ, রিগান রিগান অতিরিক্ত যে কথাটি বলেছিল সেটা কি, সেটা হলো যে আপনার এই যে এখান থেকে, হ্যাঁ, আপনার ভালোবাসা ছাড়া আমার জীবনের অন্য সব সুখ আনন্দ তুচ্ছ। ঠিক আছে, এটা সে অতিরিক্ত বাড়িয়ে বলেছে তার বড় বোনের থেকে। শুনে কর্ডেলিয়া মানে ছোট মেয়ে যে সে আরেকবার মনে মনে বলল, হায় হায়, হায় করলো যে বেচারি কর্ডেলিয়া, তুমি তো ওদের মতো মুখ ফুটে বলতে পারবে না, কিন্তু তাই বলে তোমার ভালোবাসা কারো চেয়ে কম নয়, বরং তা এত গভীর যে জীবের ডগায় আনলে তার মর্যাদাহানি হবে। ঠিক আছে, অর্থাৎ সে হচ্ছে কথায় মানে ফুলজুরিতে বিশ্বাসী না আর কি, তুষামতিতে বিশ্বাস না, সে হচ্ছে মন থেকেই তার বাবাকে ভালোবাসে। এবং সে বলতেছে যে তুমি বা আমি নিজের কথা বলতেছে আর কি, যে আমি এত বেশি ভালোবাসি বাবাকে, সেটা যদি আমি মুখ দিয়ে প্রকাশ করি, মানে জীবের ডগায় আনা মানে কি মুখ দিয়ে প্রকাশ করা, তাহলে কি হবে, তার ভালোবাসার কি হবে, মর্যাদাহানি হবে। তারপরে দেখো যে এই যখন রিগানের এত সুন্দর কথা বাবা শুনলেন, হ্যাঁ, রাজা রিগানের প্রশস্তি শুনে, হ্যাঁ, চরম হস্ত চিত্তে তাকে রাজ্যের অপর 1/3 দান করলেন। বাবা অনেক খুশি হয়ে গেছেন যে ছোট মেয়ে বা মেজো মেয়েও তাকে অনেক বেশি পছন্দ করে ভালোবাসে, এবার তিনি দিয়ে দিলেন বাকি যে 2 অংশের মধ্যে 1 অংশ এই মেয়েকে দিয়ে দিলেন। ওকে, এবার আসলো কর্ডেলিয়ার পালা। রাজা লিয়ার 3 মেয়ের মধ্যে কর্ডেলিয়াকে সবচেয়ে বেশি ভালোবাসেন। ছোট মেয়ে, ছোটকে সবাই বেশি আদর করে, সেক্ষেত্রে রাজাও কি সবচেয়ে বেশি কর্ডেলিয়াকে বেশি ভালোবাসতেন। ওকে, কর্ডেলিয়া যেন তার চোখের মনে, কিন্তু এখন কর্ডেলিয়া যা বলল তা শুনে রাজা স্তম্ভিত হয়ে গেলেন। কর্ডেলিয়া কি বললো এমন? দেখো যে পিতা, আমার মনের কথা মুখে আনতে পারছি না, তার জন্য আমার অশান্তির সীমা নেই। একটি মেয়ে তার পিতাকে যতখানি ভালোবাসা কর্তব্য ঠিক ততখানি আপনাকে ভালোবাসি, তার বেশিও নয় কমও নয়। অর্থাৎ সে একটু স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, এজন্য সে কি তুষামতিতে না গিয়ে এরকম বলছে যে বাবা, আমি তোমাকে এত বেশি ভালোবাসি যতটা ভালোবাসা তোমাকে দরকার, যতটা ভালোবাসা একজন পিতাকে প্রয়োজন আমি ততখানি ভালোবাসি, তার থেকে বেশিও বাসি না আবার কমও বাসি না। কিন্তু রাজা এটাকে নিতে পারেন না। হ্যাঁ, তিনি কি করলেন যে অপমানে রাজা লেয়ারের মুখ কালো হয়ে গেল। বুঝছো কেমন হয়ে গেল? কালো হয়ে গেল। মানুষের রাগ উঠলে অনেকের চেহারা লাল হয়ে যায়, অনেকের চেহারা কালো হয়ে যায়। তো এই জায়গাতে রাজার লেয়ারের মুখ কেমন হয়েছে? কালো হয়েছে। এটা কিন্তু তোমাদের এমসিকিউতে আসতেই পারে, এজন্য আমি দাগ দিয়ে দিলাম।
তিনি বললেন, কথাটা ঘুরিয়ে নাও কর্ডেলিয়া, না হইলে তোমারই বিপদ বা তোমারই ক্ষতি। মেয়েকে হুঁশিয়ারি দিয়ে বললেন আর কি যে, কর্ডেলিয়া তুমি যা বলছো সেটা উচিত না, তোমার কথাটা তুমি ঘুরিয়ে নাও। ওকে, দেখো তারপরে সে কি বললো, মেয়ে বললো যে, পিতা, কি বলবো পিতা, আপনি আমাকে জন্ম দিয়েছেন, লালন করেছেন, ভালোবেসেছেন, প্রতিদানে আমি আপনাকে ভালোবাসি, মান্য করি, সম্মান করি। আমার বোনেরা আমার বোনেরা যে বলেছে তাদের সবটুকু ভালোবাসা আপনাকেই দিয়েছে, তাহলে তাদের স্বামীদের জন্য কি কি রেখেছে? আমার বিয়ে হলে আমার স্বামীকেও তো আমি ভালোবাসবো, তখন কি পিতার প্রতি কন্যার ভালোবাসা ও কর্তব্য ভাগ হয়ে যাবে না? সেটাই তো স্বাভাবিক। অতএব বোনদের মতো আমি বলতে পারবো না। রাজা লেয়ার, আচ্ছা সে একটু মানে বাস্তবিক আর কি, হ্যাঁ, সে অত বেশি বাড়ায় বলতে চাচ্ছে না যে ভালোবাসা তো পৃথিবীতে ভালোবাসা বাবা পায়, মা পায়, স্বামী পায়, সন্তান পায়, তাই না? শুধু একজনের জন্য তো তোমার আমার ভালোবাসা হতে পারে না। সো এরকম ভাগ করে বলছে আর কি যে, বাবা আমি তোমাকে সব ভালোবাসা দিয়ে দিলাম, তার মানে কি আমার স্বামীকে ভালোবাসবো না? কিংবা স্বামীকে ভালোবাসলে কি আর তোমাকে ভালোবাসা হবে না? এরকম তো হইতে পারে না। সে একটু বেশি যুক্তিবাদী এবং সত্যবাদী, এরকমই স্পষ্ট করে বল। রাজা লিয়ার কি আরো অপমানিত হইল, আরো বেশি রাগ করে ক্রোধে অস্থির হয়ে বললেন, তুমি সত্যি সত্যি বলছো লিয়া? সত্যি সত্যি বলছো? হ্যাঁ বল। সে বললো কি, হ্যাঁ পিতা, সত্যি সত্যি বলছি। ঠিক আছে, এখান থেকে তোমাদের প্রশ্ন আসতেই পারে যে রাজা লিয়ার অপমানে ক্রোধে অস্থির হয়ে কি বললেন। তিনি বলছেন কি, তুমি সত্যি সত্যি বলছো, এটা হচ্ছে তার কথা। হ্যাঁ, মেয়ে কি বলছিল উত্তরে, যে পিতা সত্যি সত্যি বলছি বা সত্যি সত্যি। ঠিক আছে, এখান থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে। ওকে, চলো তারপরে দেখো যে এত কম বয়স তোমার, এখনই এমন কঠিন তোমার মন। বয়স আমার কম বটে, মেয়ে বলছে যে বয়স আমার কম বটে, তবে যা সত্য তাই বলছি। ক্রোধে অপমানে দুঃখে রাজার মুখ থতমত করতে লাগলো। তিনি থমথম করতে লাগলো, সরি, থমথম এই যে শব্দটা, হ্যাঁ। আচ্ছা দেখো, তিনি ভয়ঙ্কর স্বরে বললেন, তুমি তাহলে তোমার সত্য নিয়েই থাকো। অনেক রাগান্বিত হয়ে এই কথাটি বলছে। এই মুহূর্তে আমি তোমাকে ত্যায্য কন্যা করলাম। ত্যায্য কন্যা তো বুঝো, মানে আজ থেকে বাবা এবং মেয়ের যে সম্পর্ক আছে সেই সম্পর্ক তিনি ছিন্ন করে ফেলছেন। এখন থেকে বাবার যে সম্পত্তি আছে সেই সম্পত্তি অংশ মেয়ে পাবে না, বা আরো যে অধিকার কি আছে সেগুলো কোনো কিছু সে মেয়ে বাবার থেকে পাবে না। তারপরও সে কি বলছে দেখো, আজ থেকে তুমি আমার কেউ নও। রাজা বলছে, আমিও তোমার কেউ নেই, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যান। একটু কঠোর ভাবে বাবা সেটা বলে দিল। ঠিক আছে, তারপরে দেখো, বিষম ক্রোধে রাজা তার রাজ্যের বাকি অংশ যেটা কর্ডেলিয়ার জন্য রেখেছিলেন, অর্থাৎ তিনি তো শুরুতে তার রাজ্যের 3 ভাগটা করেছিলেন, তাই না? 3 ভাগ করে 1 ভাগ দিছিল গনেরিলকে, আরেক ভাগ দিছিল রিগানকে, তৃতীয় যে অংশ সেটা কার জন্য রাখছিল? কর্ডেলিয়ার জন্য রাখছিল। কর্ডেলিয়া কিন্তু একটু সুন্দর করে ওই অন্য মেয়েদের মতো গুছিয়ে কথা বললেই সেই অংশটা পেয়ে যেত। কিন্তু তারপরও সে কি এই রাজ্যের অংশের জন্য কিংবা ধন সম্পদের লোভে পড়ে সে কখনো মিথ্যার আশ্রয় নেয়নি, এবং সে যেটা সত্য সেটাই বাবার কাছে বলেছে। বাবা সেটা মেনে নেয়নি, যার কারণে কি করছে, মেয়েকে ত্যায্যপুত্র করে দিয়েছে, ত্যায্য কন্যা করে দিয়েছে, এবং ওই মেয়ের জন্য যে অংশটা রেখেছিল সেটা কি করলো, যেটা কর্ডেলিয়া রেখেছিল সেটা বড় 2 মেয়েকে ভাগ করে দিয়ে দিল। ওকে, দেখো তারপরে তিনি শুধু রাজা নামটাই নিজের জন্য রাখলেন, অর্থাৎ রাজা লিয়ার তিনি কি এখন আর সবকিছু ছেড়ে দিয়েছেন, শুধু রাজা হিসেবেই তিনি থেকেছেন। কিন্তু রাজ্য শাসনের যাবতীয় দায়িত্ব 2 জামাতার উপর ন্যস্ত করলেন। তিনি বললেন, এখন থেকে তিনি মাত্র 100 জন, কতজন? মাত্র 100 জন যোদ্ধারক্ষী সঙ্গে রাখবেন। অথচ কি এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে, কতজন যোদ্ধারক্ষী তার সঙ্গে রাখতেন? 100 জন। ওকে, এবং পালাক্রমে 1 মাস করে গনেরিল এবং রিগানের কাছে বাস করবেন। ঠিক আছে, বৃদ্ধ বয়সে তোমরাও তোমাদের আশপাশে দেখবা যে এরকম বৃদ্ধ বাবা মারা যখন থাকে তখন ওই ছেলের কাছে কয়েকদিন, পরে ছেলের কাছে, এরকম তারা ভাগ বাটোয়া করে কিন্তু থাকেন বাবার কাছে বা ছেলে মেয়েদের কাছে। তো তিনিও কি করছেন, রাজা লেয়ার তিনিও বললেন যে 1 মাস থাকবে গনেরিলের কাছে, পরের মাস থাকবে রিগানের কাছে। এখন খুবই টুইস্ট একটি দৃশ্য আমরা সামনে দেখব। তোমরা হচ্ছে খুবই হৃদয় বিদারক এবং চরম বাস্তব যে গল্প বা বাস্তবতা সেটা আমরা এই গল্পের সামনে দেখব। দেখো, যে বিষয়টা আনন্দ উৎসবের ভিতর দিয়ে শুরু হয়েছিল তার এরকম ভয়াবহ পরিণতি দেখে রাজা লেয়ারের সভাসদবর্গ, মানে একটা রাত দরবারে বা সবার মধ্যে বিভিন্ন ক্যাটাগরি মানুষ থাকে না, তাদের কথা বলছে, সকলে কি বিস্মিত হইলো,
হচকচিত হয়ে গেলেন। হ্যাঁ, সবাই অবাক হয়ে গেল, মর্মাহত হইল। কর্ডেলিয়ার জন্য সবার দুঃখে তারা মোহমান হয়ে গেল। মোহমান মানে কি? এটা হচ্ছে মোহমান মানে হচ্ছে কি মোহমান মানে হচ্ছে খুবই কষ্ট পাওয়া আর কি। সবাই তার জন্য অনেক কষ্ট পেয়ে গেল। হ্যাঁ, কিন্তু ভয়ে কিছু রাজার সামনে কোনো প্রতিবাদ করতে পারলেন না। ভয় পেল না শুধু আর্ল অফ ক্যান্ট। হ্যাঁ, আর্ল অফ ক্যান্ট এই একটা লোক আছে যে রাজার, দেখো সামনে তার বর্ণনা আছে যে রাজার সভাসদবর্গের মধ্যে কেইনটি সবচেয়ে বিশ্বস্ত। ঠিক আছে, এই কেইন সবচেয়ে বিশ্বস্ত হওয়ার পরেও সে কি করলো না, রাজাকে ভয় না পেয়ে লিয়ারের প্রতি তার অগাধ ভক্তি, রাজা লিয়ারকে সে খুব পছন্দ করে, অগাধ ভক্তি করে লিয়ার তার কাছে পিতৃতুল্য। বুঝছো, রাজা লিয়ার তার কাছে কি বাবার সমান পিতৃতুল্য। সে নির্ভীক কণ্ঠে কর্ডেলিয়ার প্রতি রাজার এই অবিচার প্রতিবাদ করলো। কি বললো সে? দেখো, সে বলছে যে এ কি আপনি আপনি এ কি এ আপনি কি করলেন রাজা? হ্যাঁ, এ আপনি কি করলেন রাজা? রাজাকে জিজ্ঞেস করছে। কর্ডেলিয়া যে আপনাকে কম ভালোবাসে না সেটা কি বুঝতে পারছেন না? অন্তঃসার শূন্য তোষামোদ বাক্যই আপনার কাছে বেশি মূল্যবান। এই যে বড় দুই মেয়ে বাবাকে অনেক বেশি ভালোবাসি, জীবনের থেকে বেশি ভালোবাসি, অনেক কিছু বলছে না, এগুলাকে যে আর্ল অফ ক্যান্ট রাজা যে একজন হচ্ছে ধরো কি কর্মচারী বলা চলে, সে বলছে কি কি বলছে, সে বলছে যে এগুলো হচ্ছে অন্তঃসার শূন্য তুষামোদ। এবং আপনি কি করছেন, আপনি এই তুষামোদকেই কি নিজের ভালোবাসার বেশি মনে করছেন, অথচ কর্ডেলিয়া কিন্তু আপনি কোনো অংশে কম ভালোবাসেন। হ্যাঁ, কিন্তু এইটা রাজা মানতে রাজা। তিনি বললেন যে রাজা ক্রুদ্ধ কণ্ঠে বললেন, যদি বাঁচতে চাও তাহলে চুপ থাকো। হ্যাঁ, তিনি তার চাকরকে বললেন যে তুমি যদি বাঁচতে চাও তাহলে তুমিও চুপ থাকো, না হলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। ওকে, আচ্ছা। তারপরে দেখো ক্যান্ট কি বলছে যে আমার এ জীবন আপনার সেবাতেই উৎসর্গ করা, আপনি তা নিয়ে নেবেন, আমার ভয় কিসের? রাজা ক্ষিপ্ত হয়ে তখনই ক্যান্টকে নির্বাসন দণ্ড দিলেন। হ্যাঁ, বলেন যে তারা তোরেও দিচ্ছে, তাহলে কি তিনি নির্বাসন দণ্ড দিলেন। নির্বাসন দণ্ড বুঝো? নির্বাসন মানে হচ্ছে লোকালয় থেকে, আমরা যেখানে বসবাস করি এরকম জায়গা থেকে তাকে ধরো হয় হচ্ছে তোমার হচ্ছে একটি সমুদ্রের মাঝখানে কিংবা জঙ্গলের মাঝখানে যেখানে মানুষ বসবাস করে না, ওই জায়গাতে পাঠিয়ে দিবে, তাকে ওখানে থাকতে হবে। এইরকম হচ্ছে নির্বাসন দণ্ড দিলেন। এবং সময় বেঁধে দিলেন যে 6 দিনের মধ্যে, কয়দিনের মধ্যে? 6 দিনের মধ্যে তাকে এ রাজ্য ছেড়ে চলে যেতে হবে। কর্ডেলিয়া এখন কপর্দক শূন্য। কি শূন্য? কপর্দক শূন্য। কপর্দক শূন্য এই শব্দের অর্থ কি জানো? কপর্দক শূন্য মানে হচ্ছে যে একদম নিঃস্ব হয়ে যাওয়া, যার কোনো কিছুই নাই। ঠিক আছে, এরকম এই অবস্থা। এবং সে হচ্ছে নিরাশ্রয়, কারণ বাবা তাকে অস্বীকার করে দিচ্ছে যে তুমি আজ থেকে আমার মেয়ে নও। তার কোনো সম্পত্তি নাই, তার এখন রাজার বয়ে তাকে কিন্তু আর কেউ কি রাজ্যের অন্য কেউ তাকে গ্রহণও করবে না। গ্রহণ করলে রাজা তার উপর কি ক্ষিপ্ত হবে বা তাকেও শাস্তি দেবে। যেমন আমরা দেখছিলাম ক্যান্ট হচ্ছে তার পক্ষ নিয়ে কথা বলছিল, দেখে ক্যান্টকে কি তিনি নির্বাসন দণ্ড দিয়ে দিলেন। ঠিক আছে, তো এই অবস্থায় কি কর্ডেলিয়া একদম কপর্দক শূন্য হয়ে গেছে, অথবা নিঃস্ব অসহায় হয়ে গেছে, নিরাশ্রয় হয়ে গেছে। ঠিক আছে, এই অবস্থায় তাকে বিয়ে করার জন্য যে দুজন ডিউক আসছিল, একজন ছিল কি বার্গান্ডির ডিউক, তাকে বিয়ে করতে চাইলো না। ঠিক আছে, দুজন ডিউক আসছিল না, একজন ছিল বার্গান্ডির ডিউক, আরেকজন ছিল ফ্রান্সের যুবরাজ। তো বার্গান্ডির ডিউক বলছে যে না, আমি তোমাকে আর বিয়ে করতে চাই না। কারণ কেন? যে রাজত্ব ছাড়া রাজকন্যার কোনো মূল্য নেই তার কাছে। অর্থাৎ রাজকন্যা তখনই মূল্যবান যখন তার সাথে কি রাজত্ব আছে। তো রাজত্ব তো বাবা কেড়ে নিয়ে গেছে, তাই না? এজন্য সে কি তাকে বিয়ে করতে চাইলো না। কিন্তু এক্ষেত্রে আরেকজন যে আসছিল ফ্রান্সের যুবরাজ, তিনি রাজার স্নেহ এবং তার রাজত্ব থেকে বঞ্চিত কর্ডেলিয়াকে স্ত্রী হিসেবে গ্রহণ করবে বলে জানালো। ঠিক আছে, কারণ সে বলছে সে বুঝে গেছে কর্ডেলিয়া রমণী কুলে রত্ন স্বরূপ। ঠিক আছে, এই যে যুবরাজ, ফ্রান্সের যুবরাজ, সে বুঝে গেছে যে এই মেয়েকে বাবা যদিও ত্যায্য করে দিয়েছে, কিন্তু তারপরও এই মেয়ে কি রমণী কুলে, রমণী তো বুঝো মানে নারী কুল অথবা তরুণী বা মেয়ে যাদেরকে বিবাহ করা যায়, এই টাইপের মেয়েদেরকে তরুণী বলা হয়। তো তরুণ রমণী কুলে সে কি রত্ন স্বরূপ। ঠিক আছে, আচ্ছা। সে স্বার্থ সাধনের জন্য তোষামোদের বাক্য সাজিয়ে কাউকে খুশি করতে পারে না। ঠিক আছে, এই যে বড় মেয়েরা রাজার রাজত্ব পাওয়ার জন্য কি মানে অনেক তোষামোদ করে মিথ্যা কথা বলে বাবাকে খুশি করে ফেলছে, সে কিন্তু সেটা করতে
রাজি না, ঠিক আছে। কিন্তু তার অন্তরে প্রজ্বলিত প্রেম, প্রীতি, প্রীতি মানে কি বলতো? প্রীতি মানে হচ্ছে প্রেম, ভালোবাসা, এগুলাই আর কি, তার আরেকটা ভার্সন। কর্তব্য জ্ঞান সম্বন্ধে সে সচেতন এবং সৎ। এরকম রমণীকে স্ত্রী হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার, ঠিক আছে। অর্থাৎ দুজন স্বামী আসছিল তাকে বিয়ে করার জন্য, তার মধ্যে একজন বললো যে না, একে তো বিয়ে করা যাবে না, কারণ এ একদম নিঃস্ব হয়ে গেছে। কিন্তু আরেকজন বলছে যে না, এই মেয়েকে বিয়ে করা ভাগ্যের ব্যাপার, কারণ তার মধ্যে সততা আছে, তার মধ্যে সচেতনতা আছে, ঠিক আছে, এবং সে মিথ্যার আশ্রয় নিয়ে কোনো স্বার্থ হাসিল করতে চায় না। ওকে, দেখো তারপরে সে কর্ডেলিয়াকে বলল, আমি তোমার মতো গুণবতী রূপবতী রমণীকে পেয়ে ধন্য। কি বললো? এটা কিন্তু তোমাদের এমসিকিউ বা কোনো যে কোনো একটা প্রশ্নে চলে আসতেই পারে। ওকে, কি বলছে যুবরাজ? বলছে যে আমি তোমার মতো গুণবতী রূপবতী রমণীকে পেয়ে ধন্য। আচ্ছা, তুমি একই সঙ্গে আমার মনের রানী এবং আমার দেশেরও রানী হয়ে নিশ্চয়ই সুখী হবে। যদিও তোমার পিতা তোমার প্রতি এরকম নিষ্ঠুর ও অমানবিক ব্যবহার করেছেন, তবু তুমি তার কাছে কি বিদায় নিয়ে আসো। অর্থাৎ সেও একজন উঁচু মনের মানুষ, সেজন্য বলছে যে বাবা যদিও তোমার প্রতি অন্যায় করছে, কিন্তু তারপরও তুমি বাবার থেকে কি করো? বিদায় নিয়ে আসো। এটা কি কর্ডেলিয়াকে বলছে, ঠিক আছে। কর্ডেলিয়া কি করলো? অশ্রুপূর্ণ নয়নে, মানে ভিজা ভিজা চোখ দিয়ে, অনেক কষ্ট হচ্ছে তো, যদিও সে সততার সাথে বাবাকে মেনে নিয়েছে, বাবার তেজ্যপুত্র, তারপরে তো তার মনে একটু কষ্ট হচ্ছে, তাই না? সেজন্য তার চোখ দিয়ে পানি পড়ছে। এরকম অবস্থায় প্রথমে পিতা ও পরে ভগ্নীদ্বয়ের কাছে বিদায় নিয়ে ফ্রান্সের যুবরাজের সঙ্গে চলে গেল। এটা খুবই মর্মাহত, একদম মর্মান্তিক একটি ঘটনা, যে আপন বাবা, আপন রাজ্য সবকিছু ছেড়ে আরেকটা রাজ্যে তাকে চলে যেতে হচ্ছে। ওকে, তারপরে দেখো গনোরিলের কাছে কয়েক সপ্তাহ থাকার পর এখন তো সবকিছু মিটমাট হয়ে গেল, তাই না? তো বাবা তো বলছিল যে সে একবার কিছুদিন গনোরিলের কাছে থাকবে আর কিছুদিন রিগানের কাছে থাকবে। তো সেই হিসাবে বাবা গনোরিলের কাছে কয়েক সপ্তাহ থাকার পরই রাজা লিয়ার টের পেতে লাগলেন মেয়ের কথা ও কাজের মধ্যে কি আকাশ পাতাল প্রভেদ। প্রভেদ মানে কি জানো? প্রভেদ মানে হচ্ছে পার্থক্য, ঠিক আছে। ওই যে মেয়ে বলছিল যে বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি, জীবনের থেকে ভালোবাসি, এগুলা সব কি ফাও ছিল, হ্যাঁ। এবং এটাই হচ্ছে কর্ডেলিয়াও কিন্তু বুঝতে পারছিল যে বাবা এগুলো তো ফাও, তুমি সেটার ফাঁদে পড়ছো। তো এই গনেরিলের কাছে যখন বাবা কয়েকদিন থাকলেন, থাকার পরেই সেটা বুঝতে পারেন যে না, এই মেয়ে তো আমাকে মিথ্যা কথা বলছিল, তার আচরণ এবং কথার মধ্যে কি অনেক পার্থক্য। গনেরিল পিতার সঙ্গে ভালো করে কথা বলে না, পিতার অনুচর যোদ্ধারক্ষীদের কার্যকলাপে খুদ ধরে, অর্থাৎ রাজার সঙ্গে 100 জন যোদ্ধারক্ষী ছিল না, এদের সাথে সে ভালো ব্যবহার করে না, এদের সাথে বাজে বিহেভ করে, এদের ভুল ধরে, হুদাই আজাইরা ভুল টুল ধরে, হ্যাঁ। তারপরে দেখো যে গনোরিলের কাজের লোকেরা রাজাকে যথাযথ সম্মান করে না, নিজের আপন মেয়ে তো সম্মান করেই না, একই সাথে ওই মেয়ের যে কাজের লোক যারা আছে তারাও কি তার সাথে ভালো ব্যবহার করে না, সম্মান করে না। এতে প্রতি পদেই লিয়ারের মেজাজ খারাপ হতে লাগলো। রাজা দিশেহারা হয়ে গেলেন। একই কাণ্ড, যে মেয়ে তার মাত্র কয়েক সপ্তাহ আগে তাকে বলেছে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে, যাকে তিনি তার রাজ্যের অর্ধেক দান করেছেন, রাজ মুকুট পর্যন্ত জামাতার মাথায় বসিয়েছেন, সেই আদরের মেয়ে এখন কি ব্যবহার করে! একই কটু কথা, রাজাকে যেন সে সহ্য করতে পারছে না। রাজার 100 জন যোদ্ধা সহচরকে সে উৎপাত বলে মনে করে। উৎপাত মানে হচ্ছে অপ্রয়োজনীয় এই টাইপের ব্যাপার আর কি, হ্যাঁ, বলে মনে করছে। সে কিনা পিতার মুখের উপরে বলে দিল তার এতগুলো রক্ষী অনুচরের কোনো প্রয়োজন নেই। অর্থাৎ বলতেছে বাবা তুমি 100 জন অনুচর কেন রাখছো? মানে ওই যে 100 জন হচ্ছে যোদ্ধা যাদেরকে রাখছিল, বাবা বলছে যে এদেরকে তুমি কেন রাখছো, এতদিন তো তোমার দরকার নেই, তাই না? বিষম ক্রুদে লিয়ার জ্যেষ্ঠ কন্যা, মানে বড় কন্যাকে আর কি, জ্যেষ্ঠ মানে হচ্ছে বড় কন্যাকে অনেক তিরস্কার করলেন, ঠিক আছে। তারপর অশ্ব প্রস্তুত করতে বললেন। অশ্ব মানে কি জানো? অশ্ব মানে হচ্ছে ঘোড়া। আগের রাজারা ঘোড়া দিয়ে যাতায়াত করতো, হ্যাঁ। অশ্ব প্রস্তুত করতে বললেন। তিনি তার আর এক মুহূর্ত এই অকৃতজ্ঞ কন্যার প্রাসাদে থাকবেন না, এটা হচ্ছে তার সিদ্ধান্ত আর কি, হ্যাঁ। তার আরো একটি মেয়ে আছে, আরেকটি মেয়েকে রিগান, হ্যাঁ, তিনি রিগানের কাছে চলে যাবেন, সেই মর্মে একটি চিঠি লিখে তিনি কাইয়াসকে দিয়ে রিগানের কাছে পাঠিয়ে দিলেন। এই যে কাইয়াস, এ খুবই একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার, আমরা সামনেই দেখতে পারবো।
আপাতত তোমরা মনে রাখো যে বাবা বা রাজা লিয়ার তার ছোট বা সেকেন্ড মেয়ে যে মেজো মেয়ে রিগানের কাছে চিঠি যে পাঠিয়েছিলেন তা কাকে দিয়ে, সেটা হচ্ছে কাইয়াসকে দিয়ে। ওকে, চলো। কিন্তু গনেরিলও কম না, হ্যাঁ, এই মেয়েও কি বড় মেয়ে যেটা যার কাছে তিনি এখনো আছেন, সেও তড়িঘড়ি করে রিগানকে একটি চিঠি পাঠালো। ঠিক আছে, সেও আরেকটি চিঠি লিখলো। তাতে কি লিখছে? তাতে লিখলো রাজা লিয়ার বৃদ্ধ বয়সে কিরকম অবিবেচক হয়ে গেছেন। হ্যাঁ, মানে তার বুদ্ধি শুদ্ধি এখন নাই আর কি, বদ মেজাজে বাবার নামে উল্টাপাল্টা কথা বলতেছে, উপদ্রব স্বরূপ হয়ে উঠছেন। হ্যাঁ, বাবার নামে যা তা বলছে আর কি। তার 100 জন যোদ্ধা সহচর গনেরিল এবং রিগানের পক্ষে হুমকি স্বরূপ। তার বোনকে বলছে আর কি যে দেখো, বাবার কাছে তো 100 জন যোদ্ধারা আছে, ওরা কি আমাদের জন্য হুমকি স্বরূপ, ওরা যে কোনো সময় আমাদের থেকে কি রাজ্য কেড়ে নিতে পারে। এটা বোনকে বলছে সে চিঠির মাধ্যমে। রিগান যেন লিয়ারকে কোনোভাবেই পাত্তা না দেয়, তার ছোট বোনকে বলতেছে, মানে মেজো বোনকে বলতেছে যে আমি তো পাত্তা দিচ্ছি না, তুমিও কি বাবাকে পাত্তা দিও না। আর আরেকটা কাজ করতে হবে কি, সেটা হচ্ছে তার রক্ষী সংখ্যা কমাবার জন্য যেন চাপাচাপি করে, অর্থাৎ 100 জন কোনোভাবেই রক্ষী সংখ্যা কি রাখা যাবে না। ওকে, আচ্ছা। তারপরে দেখো যে গনেরিল এই চিঠি পাঠিয়ে কান্ত রইল না। হ্যাঁ, তো একটা চিঠি লিখছে বোনের কাছে, কিন্তু সেটার পরও সে কান্ত নেই, সে থেমে নেই। সে কি করছে দেখো, সে নিজেও রিগানের কাছে চলে গেল। রাজা লিয়ার রিগানের প্রাসাদে এসে দেখেন বোনের হাত ধরে গনেরিল সেখানে উপস্থিত, মানে বাবা আসার আগে মেয়ে চলে আসছে, কত বড় দুষ্ট। তারপরে দেখো যে রিগান স্থির কণ্ঠে পিতাকে জানালো সে এখন লিয়ার এবং তার 100 রক্ষীকে সমাদর করার জন্য প্রস্তুত নয়। অর্থাৎ মানে রাজা মনে করছিল ওকে, বড় মেয়ে যেহেতু তার সাথে সম্মানজনক ব্যবহার করছে না, তিনি মেজু মেয়ের কাছে চলে যাবে। তো মেজু মেয়ের কাছে যখন গেল, মেয়ে বলল যে বাবা, আমি এখন তোমাকে এবং তোমার 100 রক্ষীকে কি রাখতে পারবো না, আমি প্রস্তুত নই। এরকম কথা যখন বললো, লিয়ারের উচিত রক্ষী সংখ্যা কমিয়ে অর্ধেক করে বড় মেয়ের কাছে ফিরে যাওয়া। অর্থাৎ বলতেছে যে বাবা, তোমার তো 100 জন রক্ষীর দরকার নেই, তুমি 50 জন করে হচ্ছে বড় আপুর কাছে চলে যাও, মানে রিগানের কাছে, লিয়ারের সরি এটার নাম কি ছিল, বড় যে মেয়েটা তার কাছে কি চলে যাও এবং নির্ধারিত সময়টুকু সেখানে কাটান। ঠিক আছে, রাজা লিয়ার পরিচিত জগৎ তার চোখের সামনেই উল্টে গেল। যে বাবা বলতেছে এই কি, আমি এই কোন মেয়েদেরকে দেখতেছি, এরা তো এমন ছিল না, এরা সেই কয়দিন আগে কত বড় বড় কথা বললো। ঠিক আছে, একই কথা তিনি শুনছেন তার দ্বিতীয় কন্যার মুখে। এই মেয়ে দুটি কি তাকে মাত্র কয়েক সপ্তাহ আগে পৃথিবীর সর্বোত্তম ভালোবাসার কথা জানিয়েছিল? সেই একই মেয়ে দুটি কি এরকম নিষ্ঠুর বাক্য কঠিন মুখ করে শোনাচ্ছে? ক্রোধে দুঃখে অপমানে রাজা লিয়ার উপলব্ধি করলেন তার জীবদ্দশাতেই এভাবে রাজ্য বিলিয়ে দিয়ে ক্ষমতা হস্তান্তর করে তিনি কি ভুল করেছেন। হ্যাঁ, তিনি এখন বুঝতেছেন নাকি যে আমার এটা উচিত হয় নাই, আমি যতদিন বেঁচে থাকি রাজ্য আমার কাছে থাকা দরকার ছিল। একই সাথে উপলব্ধি করলেন কি, কর্ডেলিয়া মানে ছোট যে মেয়ে ছিল তার প্রতি কি তিনি নিদারুণ অবিচার করেছেন। এখন বাবা বুঝতে পারলেন যে না, আমি আমার ছোট মেয়ে কর্ডেলিয়া, যে আমাকে বলছিল যে সে সত্যিকারের ভালোবাসে, কমও না বেশিও না, সেই মেয়ের প্রতি কি করছি, আমি অন্যায় করেছি, এটা তিনি উপলব্ধি করলেন। ঠিক আছে, রাজার এরকম দুঃসময়ে তার পাশে দুজন বিশ্বস্ত অনুচর রয়েছে। তার কজন? দুজন বিশ্বস্ত অনুচর রয়েছে। হ্যাঁ, এটা কিন্তু তোমাদের প্রশ্নে আসতে পারে, কয়জন? দুজন, ভালো করে মনে রাখবো। তারা কারা? তারা হলো রাজার প্রিয় বিদূষক। একজন হচ্ছে রাজার প্রিয় কে? বিদূষক। বিদূষককে যে তাকে সব সময় রাজা মজার মজার কথা বলে হাসায়, আনন্দ দেয়। ঠিক আছে, একজন বিদূষক আছে যে কি করে রাজাকে সব সময় মানসিক প্রশান্তি দেয়, মজার মজার গল্প বলে, কথা বলে এবং আনন্দ দেয়, হাসায় তাকে। রাজা লিয়ার তার রাজমুকুট জামাতাকে দিয়ে দিলেও বিশুদক কি করেনি, রাজার পাশ ছাড়েনি। মানে সে কি, এই যে রাজ্যের জন্য রাজাকে ভালোবাসে, সে নিতান্তই ভালোবাসছে, এজন্য রাজমুকুট জামাতাদেরকে দিয়ে দিল কি, সে রাজাকে ছেড়ে যায়নি। ঠিক আছে, সে রাজাকে যথার্থই ভালোবাসে। আর রয়েছে কাইয়াস নামে একজন নব নিযুক্ত ভৃত্য মানে হচ্ছে চাকর আর কি। এই যে কাইয়াস, এটাই হচ্ছে ইন্টারেস্টিং ক্যারেক্টার। দেখো সামনে আছে যে কাইয়াস আসলে ছদ্মবেশী আর্ল অফ ক্যান্ট। আর্ল অফ ক্যান্ট তোমরা চিনতে পারছো? ওই যে কর্ডেলিয়ার জন্য সুপারিশ করছিল, রাজার বিশ্বস্ত একজন অনুচর ছিল, তাকে কিন্তু কি করছে রাজা
নির্বাসনে পাঠিয়ে দিয়েছিল, শাস্তি দিয়েছিল, কিন্তু সে কি করছে, নির্বাসনে না গিয়ে রাজাকে সে এত বেশি ভালোবাসে যেন রাজাকে ছেড়ে দিতে চায় নাই। আবার রাজা যেহেতু নির্বাসনের জন্য তাকে দণ্ড দিয়েছে, সেক্ষেত্রে তার পক্ষে রাজার সামনে থাকাও সম্ভব না। এজন্য সে কি করছে, সে ছদ্ম একটি নাম ধারণ করছে, সাথে কাইয়াস, কাইয়াস নামে ছদ্মবেশী আর্ল অফ ক্যান, ঠিক আছে। এবং সে নতুন করে চাকর হিসেবে কি রাজদরবারে নিযুক্ত হয়েছে। তো এই যে দুইজন ছিল, বিদূষক এবং কাইয়াস অথবা আর্ল অফ ক্যান, রাজা লিয়ার যদিও তাকে, আচ্ছা এটা তো বলে দিছি আমি অলরেডি, হ্যাঁ। আচ্ছা, এরপর এখান থেকে দেখো, রাজা বৃত্ত, রাজা খামখেয়ালি, রাজা মেজাজি, তবু তিনি রাজাই। তার কথা হচ্ছে এটা কি, যে রাজা যেমনই হোক না কেন, রাজা তো রাজাই। কন্যাদের প্রতি তিনি বিশ্বাস ও ভালোবাসার বশে তিনি জীবদ্দশাতে রাজ্য ও রাজমুকুটের দখল ছেড়েছেন, অথচ সেই অকৃতজ্ঞ কন্যারা আজ তাকে কি হেনস্থা নাই করছে, ঠিক আছে। মেজো মেয়ের কাছ থেকেও এরকম ব্যবহার পেয়ে রাজা প্রায় পাগলের মতো হয়ে গেলেন। সে সময় বাইরে তুমুল ঝড় বৃষ্টি চলছে, রিগান কিছুতেই পিতাকে তার প্রাসাদে প্রবেশ করতে দেবে না। কত বড় নিষ্ঠুর একটা মেয়ে, হ্যাঁ, বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু কি তার বাবাকে সে তার বাসায় ঢুকতে দিচ্ছে না, ঠিক আছে। একটু ইমাজিন করো সিনারিটা কেমন, হৃদয় বিদারক একটি সিনারি। আচ্ছা, তাকে বড় মেয়ের কাছেই ফিরে যেতে হবে। তার কথা হচ্ছে, বাবা তুমি এখানে আসতে পারো, তুমি তোমার বড় মেয়ের কাছে ফিরে যাও। রাজা বৃদ্ধ হলেও আত্মমর্যাদা বোধ এখনো হারান নাই, ঠিক আছে। একজন রাজা, তার তো একটি নিশ্চয়ই আত্মমর্যাদা বোধ থাকবে, তাই না? তিনি তো এত নিচে নামতে পারেন না। তিনি সেই তুমুল ঝড় বৃষ্টির মধ্যে প্রান্তরে বেরিয়ে গেলেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো, ঝড় বৃষ্টির রাতে রাজা লিয়ার এক চালা ঘরে আশ্রয় নিলেন। কি ঘরে? চালা ঘরে। তোমাদের এমসিকিউ বা সিকিউতে এটা আসতেই পারে, হ্যাঁ। রাজা কোথায় আশ্রয় নিলেন? চালা ঘরে। আমি দেখো দাগ দিয়ে দিচ্ছি তোমাদের জন্য। সেখানে বসবাসকারী এডগারকে দেখে রাজার বিদূষক প্রথমে ভয় পেয়ে গেলেন। কে ছিল ওখানে? এডগার নামক একজন ব্যক্তি ছিল। তাকে দেখে রাজাদের দুজন বিশ্বস্ত কি ছিল, তার মধ্যে একজন ছিল বিদূষক। সে কি করছে? প্রথমে ভয় পেয়ে গেছে। এডগার পাগলের অভিনয় করার জন্য কাপড় চোপড় সব খুলে উলঙ্গ হয়ে কি কোমরে শুধু একটা কম্বল জড়িয়ে থাকার জন্য বিদূষক প্রথমে ভেবেছিল ওটা একটা ভূত বা প্রেত হইতে পারে, হ্যাঁ। পরে এডগারের কথা শুনে আশ্বস্ত হলো ওটা নেহাতই একটা পাগল। রাজা লিয়া তাকে মানে পাগলকে জিজ্ঞেস করলো আর কি, যে তুমিও কি তোমার মেয়েদের সব দান করে দিয়ে এরকম নিঃস্ব হয়েছো? মানে রাজা নিজেকে এরকম পাগল মনে করতেছে, এবং আরেকজন পাগলকে পাইয়া বলতেছে, তুমিও কি আমার মতো সবকিছু বিলীন করে দিয়ে এখন নিঃস্ব হয়ে গেছো? মেয়েদের নিষ্ঠুর ব্যবহারে লিয়ারের মন ভেঙে গিয়েছে, যে তিনি উন্মাদ হওয়ার পর্যায়ে, উন্মাদ মানে হচ্ছে পাগল, ঠিক আছে, পাগল হওয়ার পর্যায়ে চলে গেছেন। ওকে, দেখো, কেন তাকে দেখছে আর ভীত হচ্ছে, মানে রাজাকে দেখে তার ভয় হচ্ছে আর কি। কি করে রাজাকে এই দুর্দশা থেকে উদ্ধার করবে সেই চিন্তায় সে অস্থির হয়ে গেছে, হ্যাঁ। কারণ সে রাজাকে অনেক বেশি পছন্দ করে। সে ইতিমধ্যেই যেসব খবর সংগ্রহ করেছে তাও বেশ বিপজ্জনক, মানে অনেক গোপন তথ্য সে পাইছে, কি সেগুলো বিপজ্জনক। কি কি বিপদ? গনেরিল ও রিগানের ষড়যন্ত্রের ফলে লিয়ারের জীবনে এখন আর নিরাপদ নয়। মানে মেয়েগুলো এত দুষ্ট, বাবাকে যে শুধু বাসায় জায়গা দেয়নি এরকম না, তারা ষড়যন্ত্র করছে বাবাকে মেরে ফেলবে, যা বাবার জীবনটা কোনো নিরাপদ নয়। এইটা এই যে ক্যান্ট অথবা কাইয়া সে কি বুঝতে পেরেছে। যত শীঘ্র সম্ভব রাজাকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন। কিন্তু রাজা যেরকম সম্পূর্ণ উন্মাদ হয়ে গিয়েছেন, তাতে তাকে বুঝিয়ে সুজিয়ে অন্য কোথাও নিয়ে যাওয়া খুব কষ্টসাধ্য ব্যাপার। গ্লস্টার ক্যান্টের সাহায্যে এগিয়ে এলেন। গ্লস্টার হচ্ছে আরেকজন হচ্ছে রাজার অনুচর। তিনি কি ওই যে রাজার যে ক্যান্ট যে, হ্যাঁ, বিশ্বস্ত, সে তার সাহায্যে এগিয়ে এলেন। তিনি রিগান ও তার স্বামী কর্নওয়ালের নিষেধ অগ্রাহ্য করে রাজাকে তার প্রাসাদে নিয়ে গেলেন, ঠিক আছে। আচ্ছা, তো ও একজন অনুচর সে কি করছে, যে বলছে যে রাজা আমার বাসায় চলে আসেন, সে নিয়ে গেছে। কিন্তু এখানে যে রিগান, যে দ্বিতীয় মেয়ে রাজার, এবং তার যে স্বামী এই কর্নওয়াল, এই দুজনের নিষেধাজ্ঞার পরেও কি সে সাহস করে তার রাজাকে নিয়ে গেছে। এখানে তাকে বেশ ব্যাগ পেতে হলো। কজন অনুচর মিলে রাজাকে বেশ করে ঠেসে ধরে প্রাসাদে আনতে পারলো। রাজা যাইতে রাজি না, অনেক জোর করে তাকে নিয়ে যাওয়া হলো। প্রাসাদের ভিতরে এসে লিয়ার এক কাল্পনিক রাজদরবার বসিয়ে তার বড় দুই মেয়ের বিচার করতে শুরু করেন। মানে রাজা এত বেশি দুঃখ পাইছে, এত কষ্ট পাইছে, তিনি একটি কাল্পনিক রাজদরবার বসাইয়া মেয়েদেরকে আচ্ছা মতো কি করলেন, বিচার করলেন, শাস্তি দিলেন। আচ্ছা, তার এই এই বদ্ধ উন্মাদ অবস্থা দেখে বিশ্বস্ত আর্ল অফ গ্লস্টারের চোখ অশ্রুপূর্ণ হয়ে গেল। অর্থাৎ মানে
কাল্পনিক ভাবে মেয়েদের বিচার করতেছে, এটা তো পাগলের মতো না? তো এই অবস্থা দেখে কি এই যে গ্লস্টার যে সেও কি খুব কষ্ট পাচ্ছে, তার অশ্রুপূর্ণ হয়ে উঠলো। ঠিক আছে, আচ্ছা, তিনি আর্ল অফ ক্যান্টকে বললেন, মানে ওই যে কাইয়াস যাকে রাজা নির্বাসন দিয়েছিলেন তাকে বললেন যে রাজাকে ডুবারে নিয়ে যেতে হবে। ডুবার মানে হচ্ছে একটা অঞ্চল, সেই ডুবারে নিয়ে যেতে হবে। সেখানে অন্তত রাজার প্রাণের ভয় থাকবে না। আর কি তারপর সেখান থেকে ফ্রান্সের রানী কর্ডেলিয়াকে সংবাদ প্রেরণ করা মোটেই কঠিন হবে না। মানে তারা বলতেছে যে ডুবার একটা অঞ্চল আছে, ওখানে যে আমরা রাজাকে নিয়ে যাই, সেখানে রাজা নিরাপদ থাকবেন। একই সাথে তার যে ছোট মেয়ে, যাকে তিনি হচ্ছে সবকিছু থেকে বিচ্ছিন্ন করে দিয়েছেন, সে তো এখন ফ্রান্সের রানী আছে। তো তার কাছে তার বাবার সংবাদ বা রাজার সংবাদ পাঠানো সহজ হবে। ঠিক আছে, আচ্ছা, কারণ ডুবার ফ্রান্সের কাছাকাছি ব্রিটেনের সীমান্তে অবস্থিত। এই যে তোমাদের এমসিকিউ প্রশ্ন আসবে যে ডুবার কোথায় অবস্থিত, ডুবার হচ্ছে ফ্রান্সের কাছাকাছি ব্রিটেনের সীমান্তে অবস্থিত। ওকে, আচ্ছা, তারপরে দেখো যে ডুভারের পরেই ছোট একটি চ্যানেল পার হয়ে সীমান্ত শুরু হয়। ওকে, দেখো, ওদিকে গনেরিল যখন সংবাদ পেল যে রাজা লিয়ার সীমান্তবর্তী শহরে ডুভারে পৌঁছেছেন, তখন সে নিজেদের নিরাপত্তা সম্বন্ধে আতঙ্কিত হয়ে সিদ্ধান্ত নিল লিয়ারের বিরুদ্ধে যুদ্ধ যাত্রা করতে হবে। কত বড় নিষ্ঠুর, তার বাবার বিরুদ্ধে সে কি করবে, যুদ্ধ করবে। বড় মেয়ে এটা করতেছে। এই মর্মে সে যখন বোন রিগানের কাছে খবর পাঠাতে যাবে, তখন শুনলো ভগ্নিপতি কর্নওয়াল মৃত্যুবরণ করেছেন। মানে ছোট বোন যে রিগান, তার স্বামী মারা গেছে, এটা সে শুনতে পারলো। তখন সে মানে ওই যুদ্ধ করে বাবার বিরুদ্ধে, তো তার জন্য হচ্ছে ছোট বোনের সাহায্য চাইতে গেছিল। ওই সময় শুনলো কি তার ছোট বোনের স্বামী মারা গেছে। তখন সে কি করলো যে সে এডমন্ডের সাহায্যে, এডমন্ড হচ্ছে আরেকজন মানুষ, তার সাহায্যে এই যুদ্ধের জন্য প্রস্তুত হলো। বাবার বিরুদ্ধে তাকে যুদ্ধ করতে হবে। গনেরিলের স্বামী ডিউক অব আলবেনি সবসময় রাজা লিয়ারের প্রতি অনুগত ছিলেন। মানে বড় যে মেয়ে গনেরিল, তার যে স্বামী আছে ডিউক অব আলবেনি, তিনি কি রাজার প্রতি, আবার সে এত অন্যায় মেনে নিতে চায় না, সে রাজার অনুগত ছিল, মানে স্ত্রীর বিরুদ্ধে ছিল আর কি সে। ঠিক আছে, এবং স্ত্রীর এই নিষ্ঠুর আচরণ কখনো সমর্থন করতেন না। তিনি মনে মনে স্থির করলেন তিনি রাজা লিয়ারকে সাহায্য করবেন। মানে দেখো মেয়ে কত বড় নিষ্ঠুর, সেই নিষ্ঠুরতার ফাঁদে তার আপন স্বামী কিন্তু পড়ে নাই। স্বামী তার নিজের বউ রেখে বা স্ত্রী রেখে কি করছে, তার শ্বশুরের সাহায্য করছে। তারপরে দেখো ফ্রান্সের রানী কর্ডেলিয়া বেশ সুখ এবং সম্মানের সঙ্গে জীবনযাপন করছিল। কেবল পিতার কথা মনে হলে তার বুকের ভিতরে একটি ব্যথার কাঁটা খচখচ করতো। ওকে, স্বাভাবিক বিষয় তাই না, বাবাকে ছেড়ে আসছে। হঠাৎ একদিন সে খবর পেল তার পিতা খুব কাছে ফ্রান্সের সীমান্তে ওপারে ডুবারে রয়েছেন। বড় দুই বোন কি অমানসিক নিষ্ঠুরতার সঙ্গে তাকে বিতাড়িত করেছে, সে কি নিদারুণ মানসিক যন্ত্রণা তিনি উন্মাদ হয়ে গেছেন, এসব খবরও কি কর্ডেলিয়ার কানে এলো। কর্ডেলিয়া সবকিছু জেনে গেল আর কি। শুনে তার দুই চোখ দিয়ে টপ টপ করে কি অশ্রু ঝরতে লাগলো। স্বাভাবিক বিষয় যে বাবা এত কষ্টে আছে। তার স্বামী ফ্রান্সের রাজাকে অনুরোধ করলো যে রাজা যেন তার সঙ্গে কিছু সৈন্য দেন, যাতে সে ডুবারে গিয়ে কি রাজার সঙ্গে মিলিত হতে পারে এবং দুই বোনের সম্মিলিত বাহিনীকে পরাজিত করে তার পিতাকে আবার সিংহাসনে বসাতে পারে। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো যে অর্থাৎ একসময় যেই মেয়েকে রাজা তেজ্য কন্যা ঘোষণা করে রাজ্য থেকে বের করে দিছিলেন, আজকে সেই মেয়েই চাইতেছে কি যেই অন্য দুই মেয়ে বাবার সাথে অন্যায় ব্যবহার করেছে তাদেরকে পরাজিত করে তাদের সাথে